আব্বু আম্মু, তোমরা কি শুরু করলে বলো তো? উনি আমার থেকে না হলেও কমপক্ষে 4 বছরের সিনিয়র হবে। আমি আমার থেকে 4 বছরের মেয়েকে কখনোই বিয়ে করব না। বাবা প্লিজ, সবার সামনে আমাদের মান সম্মান নষ্ট করিস না। তোর বাবা তো সবার সামনে বড় গলা করে বলে ফেলেছে যে তোকে তার বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে দিবে। এখন যদি না হয় তাহলে সবার সামনে আমাদের মুখ আর দেখাতে পারবো না। তাই বলে আমি কেন আর বাবা কোনো কাজ খুঁজে পেল না? সবার সামনে বড় গলা করে বলল আমার পছন্দ অপছন্দ কিছুই মূল্য নেই। দেখ বাবা, কি করবি বল? বিয়ে তো করতেই হবে। আর নেহা মামুনিকে দেখতে তো অনেক সুন্দর। আমার তো অনেক আগে থেকেই পছন্দ হতো। ভাবতাম যদি বড় ছেলে থাকতো তাহলে বিয়ে দিতাম, কিন্তু এই স্বপ্নটাও যে আমার পূর্ণ হবে কখনো ভাবতেও পারি নাই। বাবা রাজি হয়ে যা আর রেডি হয়ে নে। আমি তো যা বলার বলেই দিয়েছি। এই বিয়েটা আমি একদমই করতে পারবো না। তোমাদের যা ইচ্ছা তাই করো। স্বাধীনের মা, ওকে বলে দাও যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে ও যে বিদেশে লেখাপড়া করতে যাবে তার খরচ আমরা 1 টাকাও দেব না। আর দেখি কি করে ও বিদেশে যায়, পাসপোর্ট সব কিছু তো আমার কাছেই। তাহলে বাবা তুমি আমাকে ব্ল্যাকমেইল করে বিয়েতে রাজি করাবে? এখন যদি তুই তাই মনে করিস তাহলে সেটাই, আর যদি বিয়েতে রাজি হয়ে যাস তাহলে যত দ্রুত সম্ভব তোকে বিদেশে পাঠাবো লেখাপড়া করার জন্য। স্বাধীন কি করবে সে নিজেও বুঝতে পারে না। মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে আর ভাবতে লাগে। এখন আমি কি করব, কিভাবে বন্ধুদের সামনে গিয়ে দাঁড়াবো? তারা কিভাবে দেখবে আমাকে? আমার থেকে 4 বছরের বড় একটা মেয়েকে বিয়ে করেছি। ওরা শুনলে তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। আর কোনো উপায়ও তো নেই সামনে। বাবা জেরা গিয়ে সে যেহেতু বলেছে নেহা আপুকে বিয়ে না করলে আমাকে বিদেশ পাঠাবে না, তাহলে সে তাই করবে। এখন রাজি হয়ে যাই। লেখাপড়া শেষ করে আর দেশে ফিরবো না, ওইখানে কিছু একটা করে নেব। এভাবে এত কি ভাবছিস? এখন বল বিয়ে করবি কিনা? সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, সবাই অপেক্ষা করছে বাইরে আমাদের জন্য। বাবা তুমি যা করছো একদমই ঠিক করছো না। তোকে তো বললামই আমি এত কথা শুনতে চাচ্ছি না। তোর বিয়েতে মত আছে কিনা শুধু এটার উত্তর দে। আর যদি না করিস তাহলে কি হবে বুঝতেই তো পারছিস। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বিয়েতে রাজি। এখন তোমরা দুজন যাও, আমি রেডি হয়ে একটু পরে আসছি। স্বাধীনের কথা শুনে স্বাধীনের মা আর বাবা দুজনের মুখেই হাসি রেখা টেনে রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন দরজা আটকে দিয়ে কি করবে কোনো উপায় খুঁজে না পেয়ে প্যাকেটটা খুলে দেখে সব কিছুই আছে। তারপর শেরওয়ানি পাগড়ি পরে রেডি হতে লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে প্রায় 5 মিনিট পর স্বাধীন রুম থেকে বের হয়। দেখে তার রুমের সামনে অনেক ভিড় জমে আছে। সে বের হতেই সবাই সেলফি ওঠাতে লাগে। স্বাধীনের অকট ফিল হয়, সবাইকে ঠেলে নিচে নামে। স্বাধীনকে দেখে তার বাবা এগিয়ে আসে। তারপর স্বাধীনকে নিয়ে নেহার পাশে গিয়ে বসিয়ে দেয়। সবাই আসে কথা বলতে লাগে, কিন্তু স্বাধীনে কিছুই ভালো লাগে না। সব বিরক্ত লাগতে লাগে। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীন মোবাইলটা অন করে দেখে তার বন্ধুরা অনেকবার ফোন করেছে, কিন্তু কি করে রিসিভ করবে বুঝতে পারে না। একটু পর কাজী আসে আর বিয়ের কার্যক্রম শুরু করে। কাজী সাহেব স্বাধীনকে কবুল বলতে বলেই কবুল কবুল বলে থেমে যায়। খানিকটা দূরে গিয়ে তার বন্ধুকে ফোন করে সেখানে থাকা সবাইকে রীতিমতো অবাক হয়ে যায়। স্বাধীনের বাবা পরিবেশটা ঠান্ডা করার জন্য স্টেজে উঠে বলতে লাগে। ইয়ে মানে আপনারা সবাই তো জানেন আমার ছেলে আমাদের থেকে আলাদা থেকে লেখাপড়া করে, তাই মানুষজন খুব একটা পছন্দ করে না। আপনারা কিছু মনে করবেন না, সবাই এনজয় করেন, একটু পর চলে আসবে। স্বাধীনের বাবা পরিবেশটা ঠান্ডা করে স্বাধীনের কাছে চলে আসে। দেখে গাছের নিচে বসে আছে। পুকুরের দিকে তাকিয়ে কিছু না বলে স্বাধীনের পাশে বসে পড়ে। স্বাধীন পাশে তাকিয়ে তার বাবাকে দেখে দৃষ্টি সরিয়ে আবার পুকুরের দিকে তাকিয়ে থাকে। দেখ বাবা, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। দেখ, ওইখানে মেয়েটার মান সম্মান নষ্ট হয়ে যেত যদি তোর সাথে বিয়ে না হতো। আর আমি কিভাবে আমার চোখের সামনে একটা মেয়ের জীবন নষ্ট হতে দেখি বল? প্লিজ আমাকে ভুল বুঝিস না বাবা, সময় হলে ঠিকই বুঝতে পারবে সব। তাই বলে আমি ছিলাম, ওইখানে তো আরও অনেক ছেলেরাই ছিল। তাদের তোমার চোখে পড়লো না আমাকেই কি না? যাক, যা করেছো ভালোই করেছো। বাসায় গিয়ে আমার পাসপোর্ট ভিসা সব ফিরিয়ে দেবে। তোমার কথা আমি রেখেছি, তুমি আমার কথা রাখবে। ঠিক আছে বাবা, আমি এখন ওই সব কিছু রেডি করতে বলছি, কাল সকালে সব পেয়ে যাবি।
কথাটা বলেই স্বাধীনের বাবা তার কাছ থেকে উঠে চলে যায়। স্বাধীন অনেকক্ষণ বসে থাকে। একটু পর উঠে আবার স্টেজে উঠে নেহার পাশে বসে থাকে। রাত অনেক হলে স্বাধীন আর নেহাকে একটা রুমে নিয়ে যায় সবাই। নেহার বান্ধবীরা স্বাধীনকে অনেক লজ্জা দিতে লাগে, কিন্তু স্বাধীন শুনো না শোনার ভান করে থাকে। রুমে ঢুকে বেলকুনিতে গিয়ে বসে থাকে। একটু পর সবাই চলে যায়। নেহা ঘুমটা দিয়ে খাটের উপর বসে থাকে। স্বাধীনের আসার অপেক্ষা করতে লাগে। অনেকটা সময় পার হয়ে গেলেও যখন স্বাধীন আসে না, তখন নেহা উঠে বেলকুনির দিকে আসে। তখনই দেখে স্বাধীন কারোর সঙ্গে ফোনে কথা বলছে। আরে আমি কি করব বলো, আমার তো কোনো কথাই বাবা রাখিনি। আমি বললাম আমার থেকে অনেক সিনিয়র মেয়ে, আর আমি কখনো দেখিও নি কেমন দেখা যায়, তার সঙ্গে কিনা হুট করে বিয়ে দিয়ে দিল। অনেক মানা করেছি, কান্না পর্যন্ত করেছি, কিন্তু কোনো কথাই রাখিনি। ওই বলল যে বাহিরে যেতে দিবে না, লেখাপড়া করার জন্য টাকা পয়সা দেবে না, পাসপোর্ট ভিসা কিছুই দেবে না। কি করব কিছুই বুঝতে পারছি না। পরে রাজি হয়ে যায় বিয়ে করতে। বাবা বলল কালকে সকালেই সব দিয়ে দেবে আমাকে। প্লিজ তুই কালকে রাতের প্লেনের টিকিট কেটে দে আমার জন্য, আর তোর জন্য কেটে রাখ। আর লেখাপড়ার খরচ তো এটা ওনাদের কাছ থেকে না নিলেও হবে। ওইখানে গিয়ে পার্ট টাইম জব করে না হয় আমি আমার খরচ চালাবো। নেহা বেলকনির সামনে দাঁড়িয়ে সব শুনতে পায়। তার চোখ বেয়ে অঝরে পানি বের হয়ে আসতে লাগে, কিন্তু কি আর করার, সব তার কপালের দোষ। নিজের থেকে যাকে বেশি ভালোবাসলো, বিশ্বাস করলো, আর সেই কিনা প্রতারণা করলো। আর এই ছেলেটাকে তো ভালো করে চিনি না, এটাই হবে আশা করেছিল সে। কান্না বন্ধ করে দিয়ে ওয়ার্ড্রোব থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করার জন্য। চেঞ্জ করে এসে রুমে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীন তার বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে কখন যে বেলকনিতে ঘুমিয়ে যায় বুঝতে পারে না। সকাল হলে রোদে তীব্র আলোতে স্বাধীনের ঘুম ভেঙে যায়। উঠে পড়ে নিজের বেলকনিতে আবিষ্কার করে। অবাক হয়ে যায়। তখন মনে পড়ে যায় রাতের কথা। তারপর উঠে রুমে আসি, দেখে খাটের কোণে একটা মেয়ে শুয়ে আছে। চুলের জন্য ভালোভাবে মুখটাও দেখা যাচ্ছে না। স্বাধীন সেই দিকে আর না তাকিয়ে তার পুরাতন জামাকাপড় পরিধান করে নেয়। সোফায় বসে বন্ধুদের সঙ্গে মেসেজ করতে লাগে। এমন সময় দরজায় নক হয়। স্বাধীন উঠে দরজাটা খুলে দেখে তার মা। মা, তুমি এসেছো, আর এত সকালে বাসায় যাব কখন? হ্যাঁ, আর বলল তোকে ডেকে দিতে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আর আজকে তো তোর আঙ্কেল যেতে দেবে না, তোর বাবাকে বলল আরো 2-3 দিন এখানেই থেকে যেতে। কি যে করে তোর বাবা এখন। মা প্লিজ, তুমি বাবাকে গিয়ে একটু বোঝাও, আমাকে আজ বাসায় যেতে হবে। আর বাবা তো বলল যে সকালে 5 ফুট ভিসা আর কলেজের স্কলারশিপটা আমাকে ফিরিয়ে দেবে। আরে এই মাত্র বিয়ে করলি, কয়েকটা দিন স্ত্রীকে সময় দে, তারপর না হয় চাস এ তাড়াহুড়ো করিস কেন? আর তুই গেলেই তো আর তোর কলেজ শুরু হবে না। আমি শুনেছি এখনো 4-5 মাস দেরি আছে। না মানে বা এখন তো চাবো না, আমি বুঝতে পারছি। আর আমি পাসপোর্ট ভিসা আর স্কলারশিপটা আমার কাছে রেখে দিতাম, তোমরা যখন বলবে তখন না হয় যেতাম। এই তো আমার লক্ষ্মী বাবাটা সব বুঝতে পারছেন। আচ্ছা, আমি তোর বাবাকে গিয়ে বলছি আমরা আর থাকবো না, চলে যাব বাসায়। এখন তুই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আয় বৌমাকে নিয়ে। কথাটাও বলে স্বাধীন মা চলে যায়। স্বাধীন মুখে বাঁকা একটা হাসি রেখা টানে। তারপর সেখানে আর না দাঁড়িয়ে বেলকনির কাছে আসে। নিচে তাকিয়ে দেখে সবাই অনেক আনন্দ করছে, আর তার যেন এসব দেখে অনেক রাগ হতে লাগে। রাগে মুষ্টিবদ্ধ করে দেওয়ালে একটা ঘুষি দেয়। হাত ফেটে রক্ত পড়তে লাগে। সেই দিকে কোনো কর্ণপাত নেই। তখন এই রুমের মধ্য থেকে শব্দ হয়। বুঝতে পারে নেহা উঠে গিয়েছে, তাই হাত কোনো রকমে ধরে রুমে এসে দেখে নেহা নেই। ওয়াশরুমের দরজাটাও খোলা, তাই ওয়াশরুমে গিয়ে হাত পরিষ্কার করে নেয়। নিচে এসে দেখে সবাই খাবার টেবিলে বসে আছে। স্বাধীন মাথা নিচু করে টেবিলে বসে খাবার খেতে লাগে। কি হয়েছে বাবা, এত শরম পেতে হবে না। তোমার বয়সেরও অল্প বয়সে আমি বিয়ে করেছিলাম তোমার আন্টিকে, তাও আবার লুকিয়ে। পরবর্তীতে আমার বাবা মা জানতে পারে, তাও তো তোমার মতো এত লজ্জা পাইনি তখন। আর এত বড় ছেলে হয়েও এভাবে লজ্জা পাচ্ছ? আরে বলিস না, তোরা তো জানিসই
ও পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত, এইসব বিষয়ে ওর অতটুকু অভিজ্ঞতা নেই, ধীরে ধীরে সব বুঝতে পারবে। আর মা নেহা, তুমি রেডি হয়ে নিও, আমরা খাবার খেয়েই বাসায় চলে যাব। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল মানে? এখনও কি তুমি আঙ্কেল বলবে? বলবেন নাকি আমার ছেলেকে বিয়ে করেছো এখন বাবা বলে ডাকবে? আমাকে বুঝলে? ঠিক আছে আঙ্কেল। ও সরি বাবা। নেহার কথা শুনে সবাই খাবার রেখে হাসতে লাগে। স্বাধীনের মিষ্টি কণ্ঠস্বর শুনে অনেক দেখতে ইচ্ছে করে, কিন্তু না দেখে খাবার খেয়ে নেয়। তারপর সবার চোখ ফাঁকি দিয়ে গাড়ির কাছে গিয়ে গাড়িতে বসে অপেক্ষা করতে লাগে। এক এক করে ফোন আসতে লাগে। স্বাধীনের ফোন দেখো না দেখার ভান করে ধরে থাকে। একটু পর গাড়ির কাছে চলে আসে স্বাধীনের বাবা মা আর একটা মেয়ে। স্বাধীন ওইদিকে কোনো কর্ণপাত না দিয়ে ফোন তার বন্ধুদের সঙ্গে কথা বলতে লাগে। স্বাধীনের বাবা দরজা খুলে স্বাধীনকে দেখে ভয় পেয়ে যায়। কিরে তুই এখানে? আর আমি তোকে কোথায় থেকে কোথায় খুঁজতেছি, এত এত ফোন করেছি, মেসেজ দিয়েছি, কোনো রিপ্লাই পেলাম না। আর নবাবজাদা কি না এখানে বসে আছে? কি শুরু করছিস তুই? হাফ বল তো। ঠিক আছে ভাবি, আর দেখে শুনে যেও। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে স্বাধীনের বাবা ড্রাইভ করতে লাগে। পাশের সিটেই স্বাধীন বসে আছে আর ফোনে মেসেজ করছে। পিছনের সিটে নেহা আর স্বাধীনের মা বসে আছে। স্বাধীনের বাবা রেগে যায়। কি শুরু করছিস তুই? হ্যাঁ বল তো। এত করে বলছি, তোর কানে কি কিছুই যাচ্ছে না? দেখ তো একবার, তোকে কয়টা ফোন করেছি, কয়টা মেসেজ দিয়েছি, এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করলি কেন তুই? সবাই কত কথা বলছিল, জোর করে তোকে বিয়ে দিয়েছি তাই ভেঙে গিয়েছিস। যদি গাড়ির মধ্যে বসে না থাকতি তাহলে তো আমার মান সম্মান পুরোই চলে যেত। তুমি তো শুধু পেয়েছো তোমার মান সম্মান ছাড়া আর কি আছে? হ্যাঁ, তোমার কথা মতো বিয়ে করেছি, তার মানে এই না যে তোমার কথা মতো চলতে হবে। আমার জীবন আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে চলবো। তোমাদের যদি পছন্দ হয় তাহলে বলবে, না হলে দরকার নেই। স্বাধীনে কেমন উচ্চস্বরে কথা বলে দেখে স্বাধীনে কেমন উচ্চস্বরে কথা বলা দেখে স্বাধীনের বাবা মা সবাই অবাক হয়ে যায়। গাড়ির মধ্যে শুনশান নীরবতা। একটু পর বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ায়। স্বাধীন গাড়ি থেকে নেমে সোজা তার রুমে চলে যায়। দরজা আটকে দিয়ে জামা কাপড় গুছিয়ে লাগেজে রাখতে লাগে। স্বাধীন মা এসে দরজায় নক করতে লাগে। কে বাবা, কি হয়েছে? তুই এভাবে রাগান্বিত হয়ে গাড়িতে বসেছিলি, তোর বাবার সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলি, এখন আবার রেগে রুমের দরজা আটকিয়ে দিয়ে আসছিস। কি হয়েছে আমাকে বল। স্বাধীন লাগেজটা খাটের নিচে লুকিয়ে রাখে। তারপর স্বাভাবিক হয়ে দরজা খুলিতে একটা হাসি দিয়ে বলতে লাগে। মানে সরি মা। আর গাড়ির মধ্যে তখন ডেকে কথা বলার জন্য সরি, তখন মাথা ঠিক ছিল না। তুমি তো জানোই মানুষ ওজন আমি একদমই পছন্দ করি না, আর এত হইচই কথা বলা পছন্দ হচ্ছিল না, তাই আর কি গাড়িতে এসে বসেছিলাম। এইসব আমাকে বলে আর কি হবে? তোর বাবার কাছে থেকে গিয়ে ক্ষমা চেয়ে আয়, আর রুমটা কি হাল করে রেখেছিস আমি সব গুছিয়ে দিচ্ছি। মা 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 তোমার রুম গোছাতে হবে না, চলো আমার সাথে বাবার কাছে। আচ্ছা চল তাহলে তোর বাবার কাছে। আমাকে আর রুম পরিষ্কার করতে হবে না, এখন থেকে তোর রুম পরিষ্কার করে রাখার লোক নিয়ে এসেছি। নেহামা, যাও, আজ থেকে এটা তুমি তোমার নিজের রুম মনে করো। ঠিক আছে আন্টি। ও সরি মা। এইবার ঠিক আছে, এখন থেকে ঠিক এইভাবেই আমাকে ডাকবা। আচ্ছা মা, আপনারা তাহলে যান, আমি কাপড়গুলো গুছিয়ে রাখি আর ফ্রেশ হয়ে আসছি। স্বাধীন আর তার মা নিচে বসার রুমে চলে আসে। এসে দেখে বসার রুমে তার বাবা মনমরা হয়ে বসে আছে। স্বাধীন বাবার কাছে গিয়ে বসে। তারপর ক্ষমাশীল কণ্ঠে বলতে লাগে। বাবা, আই এম সরি, তখন তোমার সঙ্গে রোড ব্যবহার করার জন্য মানে আমার মাথা ঠিক ছিল না। তখন কিভাবে কি দিয়ে বলেছে তোমাকে? হ্যাঁ, আর বলতে হবে না, আমি ভালো করেই জানি আমার ছেলে রেগে আছে, তাই এখন ওই কথা বলছে। আচ্ছা বাবা, তুই এখন ঠিক আছিস, আর এই নে তোর পাসপোর্ট, ভিসা আর স্কলারশিপ। স্বাধীনের বাবার কথাটা বলতে যত দেরি, স্বাধীনের তার বাবার কাছ থেকে কাগজগুলো নিতে তত দেরি হয় না। তারপর কাগজগুলো খুলে চেক করতে লাগে। স্বাধীন দেখে অনেক খুশি হয়। তার বাবাকে জড়িয়ে ধরে উঠে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। হয়েছে হয়েছে, আর এত আদিক্ষেতা করতে হবে না, এখন খুশি তো নাকি? হ্যাঁ বাবা, অনেক অনেক খুশি, যা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না।
তারপর স্বাধীন তার বাবা মার সঙ্গে কথা বলতে লাগে। নেহা আসলেই স্বাধীন মাথা নিচু করে সেখান থেকে উঠে রুমে চলে আসে। পিছন পিছন তার মা আর বাবা দুজনও আসতে লাগে, কিন্তু স্বাধীন কোনো কথা না শুনে তার রুমে চলে আসে। তারপর তার বন্ধুকে মেসেজ করে সব বলে। তার বন্ধু রাতের ফ্লাইটের টিকিট কেটে রেখে দেয়। স্বাধীন রুমে বসে থেকে পায়চারি করতে লাগে আর অপেক্ষা করতে লাগে রাত হবার। কিছু একটা মাথায় আসে, তাই টেবিলকে একটা কাগজে 2টা চিঠি লেখে। তারপর চিঠি 2টা খাতার নিচে রেখে দেয়। রুমে এসে নেহা দেখো না দেখার ভান করে সোফায় বসে ফোন দেখতে লাগে। স্বাধীন মাথা নিচু করে বেলকনিতে চলে আসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। রুমে ওকে দেখে নেহা তাই খাটে গিয়ে ঘুমিয়ে পড়ে। স্বাধীনের ঘুম ভেঙে যায় একটা মিষ্টি কণ্ঠে। স্বাধীন মিটমিট করে তাকাতে মেয়েটা অন্যদিকে ঘুরে তাকায়, দেখে তার মা দরজায় দাঁড়িয়ে আছে আর নেহা ওই দিকে তাকিয়ে আছে। স্বাধীন খাট থেকে উঠে মাথা নিচু করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখে রাত 8টা বাজে। স্বাধীনের মুখে হাসি রেখা ফুটে ওঠে। তারপর নিচে চলে আসে খাবার খাওয়ার জন্য। কি হয়েছে বাবা? তোর কোনো সমস্যা? এই অবেলায় শুয়েছিলি, কিছু হয়েছে তোর? না মা, কিছুই হয়নি। আসলে একটু শরীর ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়েছিলাম। তাই বলে খাবার না খেয়ে ঘুমোবি? দুপুরেও তো অনেক ডাকলাম আমি নেহা গিয়ে, তাও তো উঠলি না। মানে সরি মা। কথাটা বলে স্বাধীন খাবার খেতে লাগে আর ফোন দেখতে লাগে। তারপর খাবার খাওয়া শেষ করে রুমে এসে বসে পড়ে সোফায়। নেহা খাবার খাওয়া শেষ করে রুমে চলে আসে। দরজাটা আটকে খাটে বসতে স্বাধীন বলতে লাগে, দেখেন, আমি জানি না আপনি কী রকম মনে করবেন আমাকে, বাট আমি এই সম্পর্কটা টিকিয়ে রাখতে একদমই চাই না। কারণ আমি চাই আমার ক্যারিয়ার দিকে ফোকাস দিতে। এই অল্প বয়সে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করতে চাই না। তাই প্লিজ আমাকে আমার মতো থাকতে দিন, আর আপনি আপনার মতো। আপনি প্রেম করেন, যা ইচ্ছে তাই করেন, কখনোই আমি তাতে হস্তক্ষেপ করব না। কিন্তু হ্যাঁ, আমাদের মান সম্মান নষ্ট করবেন না প্লিজ। আর ডিভোর্স লাগলে বলবেন। ওকে, ঠিক আছে, যা তোমার ইচ্ছে। বাট একটা কথা কি জানো, বাঙালিদের মেয়েদের বিয়ে হয় একবারই, আর একবারই তারা স্বামীকে কাছে পেতে চায়। পরপুরুষদের একদমই দেখতে পারে না। তুমি ভাবলা কি করে? তারপর নেহা স্বাধীনকে অনেক কথা বলতে লাগে। সেদিকে স্বাধীন মুচকি মুচকি হাসতে লাগে। স্বাধীনের হাসি দেখে নেহা আরও অনেক রেগে যায়। তাই স্বাধীনকে আর কিছু না বলে খাটের উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। স্বাধীন অপেক্ষা করতে লাগে নেহা ঘুমানোর। কিন্তু নেহা ঘুমানোর অভিনয় ধরে শুয়ে থাকে আর দেখতে লাগে স্বাধীন কি করে। তখনই স্বাধীন তার মোবাইলের দিকে দেখে রাত 10:30 বাজছে। তাই স্বাধীন তাড়াতাড়ি করে খাটের নিচ থেকে লাগেজ বের করে রুম থেকে বের হয়ে যায়। নেহা চোখ খুলে সব দেখে আর মুচকি মুচকি হাসতে লাগে। হাসতে হাসতে এক পর্যায়ে চোখ বেয়ে পানি বের হতে লাগে। দৌড়ে বেলকুনিতে যায় আর দেখতে পাই স্বাধীন সদর দরজা দিয়ে চুপি চুপি বের হয়ে যাচ্ছে। পিছন ফিরতেই নেহা নিচের দিকে বসে পড়ে। স্বাধীন শেষবারের মতো তার বাড়িটা দেখে বাড়ি থেকে বের হয়ে যায়। তখনই স্বাধীনের বন্ধু এসে গাড়ি দাঁড় করে, গাড়িতে উঠে পড়ে। তারপর সোজা এয়ারপোর্টে চলে আসে। নেহা বেলকনিতে বসে থেকে কান্না করতে লাগে। কান্না করতে করতে নেহা ঘুমিয়ে পড়ে। সকাল হলে সূর্যের আলোতে ঘুম ভেঙে যায়। তারপর উঠে হেলতে দুলতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হতেই রাতের কথা মনে পড়ে যায়। তখনই টেবিলের দিকে নজর যায়, দেখে খাতার নিচে 2টা চিঠি। নেহা একটু অপ্রস্তুত হয়ে চিঠি খুলে পড়তে লাগে। আমি জানি যখন চিঠিটা পড়বেন তখন আমি হয়তো অনেক অনেক দূরে থাকবো। আর এটাও জানি যে চিঠিটা অবশ্যই আপনি পড়বেন। দেখেন, যা বলার আমি রাতেই বলে দিয়েছি। কিন্তু আমারও অনেক কষ্ট হয়েছে বলতে। আমার ইচ্ছে হয় একজনকে বিয়ে করে তাকে নিয়েই বাঁচতে। কিন্তু এখন যে অবস্থা জেনারেশনের, তাতে আপনাদের মতো মেয়েরা কখনোই এক পুরুষে আটকে থাকতে পারবে না। তাদের 1000 পুরুষের স্পর্শ লাগবেই। আর হ্যাঁ, একটা কথা, বিয়ে থাকা অবস্থায় একদমই এসব কাজ করবেন না। ডিভোর্স দিয়ে যা ইচ্ছে তাই করবেন। যখন ইচ্ছা হবে ডিভোর্স দিয়ে দিবেন, আমি সাইন করে দিব। আর যদি পারেন নিজেকে ধরে রাখতে, তাহলে আমি লেখাপড়া শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে 4-5 বছর লেগে যেতে পারে। এতদিন যদি থাকতে পারেন তাহলে থাকবেন, না হয় ভালো একটা ছেলেকে দেখে বিয়ে করে নেবেন। আর যদি আমার জন্যই অপেক্ষা করেন তাহলে প্লিজ বোরখা পরিধান করে বাহিরে চলাফেরা করবেন। আর দ্বিতীয় যে চিঠিটা আছে ওইটা বাবা মাকে দিবেন।
আপনার পারার কোনো দরকার নেই, বাবা মাকে দিলে তারা এমনিই বুঝতে পারবে। তখনই স্বাধীনের মা বাইরে থেকে দরজায় কড়া নাড়তে লাগে। নেহার ধ্যান ভেঙে যায়। তারপর দরজা খুলে দিয়ে চিঠিটা স্বাধীনের মায়ের দিকে এগিয়ে দেয়। কি মেয়েটা এ কাজ গেছে, কি লেখা আছে? আমি তো আর পড়ে দেখিনি, আমাকে যেটা দিয়েছে ওটাই পড়েছি। তুই যেটা পড়লে ঠিক বুঝতে পারবেন মা। তারপর স্বাধীনের মা চিঠিটা পড়ে অবাক হয়ে যায়। দূরে বসা রুমে চলে আসে। পিছে পিছে নেহাও বসার রুমে চলে আসে। তারপর স্বাধীনের মা স্বাধীনের বাবার দিকে চিঠিটা এগিয়ে দিয়ে বলেন, তোমাকেই আগেই বলেছিলাম ছেলেটার ওপর এভাবে জোর জবরদস্তি করো না, কিন্তু কই শুনলে আমার কথা? আর কি হয়েছে? আগে তো এটা বলবা। আর কি বলো এইসব জোর জবরদস্তি মানে? চিঠিটা পড়ো, তাহলেই বুঝতে পারবা। কান্না করতে করতে স্বাধীনের মা কথাটা বলে স্বাধীনের বাবা চিঠিটা খুলে পড়তে লাগে। প্রিয় বাবা মা, তোমরা যখন চিঠিটা পড়বে তখন আমি হয়তো অনেক অনেক দূরে থাকবো তোমাদের থেকে। ছোট থেকে বড় করেছো, লালন পালন করেছো, এর জন্য তোমাদের কাছে আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। কিন্তু বড় হয়ে যাবার পর ছেলেদের নিজের একটা পছন্দ অপছন্দ বলে কথা আছে, কিন্তু তোমরা তোমাদের পছন্দকে আমার পছন্দ বানিয়ে দিলে। যাক, যা করেছো আমার ভালোর জন্যই করেছো, আমি এইটাই মানি। কিন্তু আমার পছন্দ কি, আমায় কি করতে চাও একটাবারও তোমরা জানতে চেয়েছো? আর জেনেই কি করবে? তোমাদের মান সম্মানটাই তোমাদের কাছ থেকে বড়, তাই তোমাদের মান সম্মান নিয়ে থাকো। আমি চলে গেলাম আমার লেখাপড়া করতে। আমার সাথে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবা না। আমি সিম কার্ড আর মোবাইল ভেঙে ফেলে রেখে যাব বাংলাদেশ। আর হ্যাঁ, আমার সাথে যে মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছো তাকে ভালো একটা ছেলে দেখে আবার বিয়ে দিয়ে দিও। আর যদি আমার জন্য থাকতে চাও তাহলে নিজের মেয়ের মতো যত্ন করে রেখো। ইতি, তোমার হতভাগা ছেলে। চিঠিটা পড়ে স্বাধীনের বাবা কান্না করতে লাগে। স্বাধীনের মাও হামাও করে কান্না করতে লাগে। নেহা কি করবে বুঝতে পারে না। একটু পর স্বাভাবিক হয় স্বাধীনের বাবা মা। দুজনে সামলে নেয়। স্বাভাবিক হয়ে নেহার দিকে তাকিয়ে বলেন, মা, আই অ্যাম সো সরি। আমি জানতাম না যে আমার ছেলে এরকম কিছু করবে। যদি জানতাম তাহলে কখনোই তোমার সঙ্গে ওর বিয়ে দিতাম না। এখন তোমার কি মত? তুমি কি থাকতে চাও স্বাধীনের জন্য, নাকি নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নিতে চাও? একবার যেহেতু আপনাদেরকে বাবা মা বলে ডেকেছি, তাহলে আর আপনাদের রেখে যেতে চাই না। সে আসুক, যত বছর পরেই আসুক না কেন, তার জন্য অপেক্ষা করব আর আপনাদের সেবা করে যাব। নেহার কথা শুনে স্বাধীনের মা আর বাবা দুজনেই অনেক খুশি হয়ে যায় আর চোখে মুখে ফুটে ওঠে। তারপর নেহাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। নেহাও কান্না করতে লাগে। 4 বছর পর দোস্ত, এত বছর পর বাসায় ফিরছি। আল্লাহই জানে মা বাবা কি বলে। আর আমার বউ এখনই কি আমার জন্য অপেক্ষা করছে নাকি চলে গেছে কে জানে। যদি ডিভোর্স দিয়ে চলে যেত তাহলে তো আমার কাছে কাগজ যেত। ধ্যাত, কি শুরু করলে আবার তুই নতুন করে? চুপ থাকতো, একটু ঘুমাতে দে। বাসায় গেলে সবার কথায় আর ঘুম হবে না। প্লেনে একটু শান্তিতে ঘুমাতে দে ভাই প্লিজ। শালা আমার চিন্তায় চিন্তায় মাথা থেকে চুল উঠে যাচ্ছে। আর তুই কি না শান্তিতে ঘুমাবি তা তো হবে না। এই 4 বছর বাসায় কারোর সাথে বিন্দু মাত্র কথা বলিনি, কারোর খোঁজ খবর নেইনি। এখন কি যে হয়, বাসায় গেলে আল্লাহর কাছে দোয়া করছি সব কিছু ঠিকঠাক থাকলেই হয়। স্বাধীন কথাগুলো বলে পাশে তাকিয়ে দেখে তার বন্ধু ঘুমিয়ে পড়েছে। স্বাধীনও ঘুমিয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা ফ্লাইট শেষে বাংলাদেশে এসে ল্যান্ড করে। দুজনেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে নেয়। স্বাধীনের বাসার সামনে আসলেই দেখে সেই চিরচেনা বাড়িটা, শুধু রাস্তাঘাট একটু চেঞ্জ হয়েছে। বাড়িটা আগের অবস্থাতেই আছে। তারপর গাড়ি থেকে নেমে লাগেজগুলো নিয়ে তার বন্ধুকে বিদায় জানিয়ে বাসার ভিতরে প্রবেশ করে। দারোয়ান স্বাধীনকে দেখে চিনতে পারে না। এই যে কোথায় যাচ্ছেন আপনি আর এইসব ব্যাগপত্র নিয়ে? আমি এই বাড়ির ছেলে। ছেলে মানে? আমি তো শুনেছি ম্যাম আর স্যারের কোনো ছেলে নেই। ছেলে ছিল 5 বছর আগে মরে গিয়েছে। ছেলের বউ আছে এইটা শুধু জানি। দারুণের কথা শুনে স্বাধীন বুঝতে পারে যে নেহা এখনও তার জন্য অপেক্ষা করে আছে, তাকে ছেড়ে চলে যায়নি। স্বাধীনের মুখে অজান্তেই হাসি রেখা ফুটে ওঠে। কি ব্যাপার, এত করে কথা বলছি আপনার কানে যাচ্ছে না নাকি?
বলছি যে কে আপনি, পরিচয় দেন, না হলে আপনি ভুল জায়গায় চলে এসেছেন। হয়তোবা ভালোভাবে আপনার অ্যাড্রেস দেখেন, তাহলেই আপনার যে বাসায় যাবেন সেই বাসা পেয়ে যাবেন। আমি ঠিক বাড়িতেই চলে এসেছি। এটা হাসমত শেখের বাড়ি না? হ্যাঁ, তা ঠিক। স্যারকে তো সবাই চেনে, আর বাড়িটা তো সবাই চেনে, কারণ বাংলাদেশের টপ 10 বিজনেসম্যান সে এখন। কি? হ্যাঁ, ঠিকই তো। জানেন না? খবর দেখে না নাকি? এখন সরেন তো, এত রাতে এসে শুধু শুধু ঘুমটা ভেঙে দিলেন, জানতো। দারুণের কথা শুনে স্বাধীন রেগে যায়। তার বাড়ি আর তাকে ঢুকতে দিচ্ছে না। রেগে দারুণের সঙ্গে উঁচু গলায় কথা বলতে লাগে। অন্যদিকে নেহা তার রুমে বসে কাজ করছিল। দারুণের চেঁচামেচি শুনে বেলকনিতে এসে লাইটের আলোতে স্বাধীনকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। দৌড়ে গিয়ে ফোন নিয়ে বেলকনিতে এসে দারুণকে ফোন করে। দারুণ দৌড়ে ফোন রিসিভ করে। সরি ম্যাম, এত রাতে চেঁচামেচি হওয়ার কারণে। আসলে এই ছেলেটা কোথা থেকে যেন এসে বলছে সে এই বাড়ির ছেলে আর আপনার স্বামীর পরিচয় দিচ্ছে। আমি এখনই ওনাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। না, উনি চাপ বলেছে ঠিক, আমার স্বামী হয়নি। আর ওনাকে আসতে দিন, লাগেজগুলো নিয়ে আসেন। মা মা মানে কি বলছেন ম্যাম? এগুলো আমরা তো সবাই জানি, আপনার হাজব্যান্ড মারা গিয়েছে 5 বছর আগে। আপনার এত কিছু জানতে হবে না, যা করতে বলেছি তাই করেন। নেহা কথাটা বলেই ফোন রেখে দেয়। দারুণের কথাটা শুনতেই পায়ের নিচ থেকে মাটি সরে যায়। দৌড়ে স্বাধীনের কাছে যায়। মানে সরি স্যার, আসলে আমরা আপনাকে চিনতে পারিনি। আমাদের বড় স্যারই বলেছে তার ছেলে মারা গিয়েছে। আজম কাপ নিয়ে এসে তার পরিচয় দিলে একটু তো রাগ হবেই। আপনি ভিতরে যান, আমরা আপনার লাগেজ নিয়ে আসতেছি। স্বাধীন অবাক হয়ে যায়। একটু আগে যে লোকটা তাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, এখন আবার এত আদিক্ষেতা। তারপর স্বাধীন ভিতরে ঢুকে পড়ে। মেন দরজার সামনে গিয়ে দরজায় কলিং বেল দিতে লাগে। তখনই স্বাধীন মা তার রুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ঘরের দিকে তাকায়। দেখে রাত 12টা বাজে। এত রাতে কে আসলো প্রশ্নটা মাথায় জাগে। তারপর দরজার কাছে এসে দরজা খুলে দেয়। ঝাপসা আলোয় স্বাধীনের চেহারাটা স্পষ্ট দেখতে পাই তার মা। নিজেকে কন্ট্রোল করতে না পেরে ছেলেকে এত বছর পর দেখে জড়িয়ে ধরে। বাবা, তুই এসেছিস? এতটা বছর আমাদের থেকে দূরে থাকতে তোর কষ্ট হলো না? হয়েছে তো, বাট তোমাদের উপরে অনেক অভিমান জমাচ্ছিল, তাই আর কথা বলিনি। এখন তো চলে এসেছি। আচ্ছা বাবা, চেক করছিস? আয় আয়, ভেতরে আয়। আমি সবাইকে ডাক দিয়ে নিচে নিয়ে আসছি। কেমন শুকিয়ে গিয়েছিস? ঠিকমতো খাওয়া দাওয়া করিসনি বুঝি? কথাটা বলে স্বাধীনকে তার মা হাত ধরে বসার রুমে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। চিৎকার করতে লাগে। স্বাধীনের বাবা ভয় পেয়ে তড়িঘড়ি করে উঠে বাইরে এসে ছেলেকে দেখতে পায়। অন্যদিকে নেহা বুঝতে পারে, কিন্তু রুম থেকে বের হয় না। ল্যাপটপে কাজ করতে লাগে। তা এত বছর পর কি মনে করে? কি বলছো তুমি এসব? ছেলে এত বছর পর এসেছে, সেখানে খুশি হবে, আর সেখানে তুমি কিনা ছেলেকে জেরা করা শুরু করেছো। যেই ছেলে কিনা একা একা 5 বছর চলতে পারে, সেই ছেলে আমাদের ছাড়া বাকিটা পথ চলতে পারবে, তাই আর কি। বললাম, কেন এসেছো তুমি? বাবা, আই অ্যাম সো সরি। আমি বুঝতে পারি নাই যে তোমরা এতটা কষ্ট পাবে। প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দাও। স্বাধীন তার বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাটা বলে। স্বাধীনকে কান্না করতে দেখে তার বাবাও কান্না করে দেয়। ছেলেকে নিচ থেকে উঠে নিজের সঙ্গে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগে, বুঝতে পারছি বাবা, যখন তোর উপর জুলুম করেছিলাম আমরা, তাই হয়তো তুই আমাদের ভুল বুঝে চলে গিয়েছিস। এখন তো এসেছিস, সব অভিমান ফেলে এখন থেকে এখানে থেকে যাস। আর মেয়েটাকে কষ্ট দিস না। এভাবে তোর জন্য 5টা বছর থেকে গিয়েছে আমাদের ছোট্ট কোম্পানিটা, আজ বাংলাদেশের টপ 10-এ নিয়ে গিয়েছে। নিচে এত কিছু ঘটে যাচ্ছে আর নেহা মামুনির রুম থেকে বের হচ্ছে না। কিছু হয়নি তো আবার? না, কিছুই হয়নি। কি হবে? দেখো গিয়ে, না হয় ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে, না হয় দেখো গিয়ে কাজ করতে করতে ঘুমিয়ে গিয়েছে, তাই তোমার তার কথা কানে পৌঁছাচ্ছে না। মা প্লিজ, আমাকে কিছু খেতে দিবা। সেই সকালে খেয়ে বের হয়েছি।
ফাইটে যা দিয়েছে অল্প খাবার আমার তাতে হয় নাই। প্লিজ কিছু খেতে দাও। আচ্ছা বাবা, তুই একটু দাঁড়া, ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে দিচ্ছি। তুই তোর বাবার সঙ্গে গল্প কর। কথাটা বলে স্বাধীনের মা কিচেন রুমে যায়। অন্যদিকে স্বাধীন বসে থেকে ভাবতে লাগে দারুণ তাকে আসতে দিচ্ছিল না, ফোন করাতে তাকে আসতে দিল। কে ফোন করেছিল? তার বাবা মা কেউ তো ফোন করেনি। যদি করতো তাহলে দেখে এতটা অবাক হতো না। তার মানে কি নেহা? চিন্তাম। ঘুরপাক খেতে লাগে স্বাধীনের মাথায়। কিরে বাবা, কোথায় হারিয়ে গেলি? তোকে এত করে ডাকছি, কোনো শব্দ দিচ্ছিস না। এই 5টা বছর কিভাবে তুই বিদেশে লেখাপড়া করতে গিয়েছিস এইটা আমি দেখেছি, বাট কিভাবে চললি, লেখাপড়ার এত এত টাকা কিভাবে ম্যানেজ করলি? এখনই এত কিছু জানতে হবে তোমার? আসলাম একটু রেস্ট নেই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, তারপর সব খুলে বলবো। ও সরি বাবা, যা তুই তোর রুমে যা, ফ্রেশ হয়ে আয়। তোর মা খাবার গরম করেছে, জার্নি করে এই শরীর নিয়ে তো আর খাবার খাবি না। চিন্তায় ঘুরপাক খেতে লাগে স্বাধীনের মাথায়। তারপর স্বাধীন উঠে তার রুমের দিকে যেতে লাগে। তখনই লাগেজ নিয়ে ভিতরে প্রবেশ করে এক এক করে 5 জন দারোয়ান। সবাই লাগেজগুলো বাসের ভিতর রেখে দেয়। দারোয়ানটা স্বাধীনের বাবার কাছে এগিয়ে এসে বলে, স্যার, আপনারা বলতেন যে আপনার ছেলে নাকি 5 বছর আগে মারা গিয়েছে, তাহলে ইনি কে? আর নেহা ম্যাম ফোন করে বলল যে আপনার ছেলে, উনি আসতে দেই যেন। কি মিথ্যা কথা বলছে আপনারা নাকি? নেহা ম্যাম কিছুই বুঝতে পারছি না। তোমাদের মিথ্যা কথা বলেছি, আমার ছেলে মারা যায়নি। আমাদের ওপর অভিমান করে 5 বছর আগে বাড়ি থেকে চলে গিয়েছে, তাই আমি বলেছি যে আমার ছেলে মারা গিয়েছে সবার কাছে। স্বাধীনের বাবা মাথা নিচু করে কথাগুলো বলেন। অন্যদিকে স্বাধীন তার রুমের কাছে আসে। দরজা দেখে খোলা আছে। ভাবতে লাগে নক করবে কিনা। এমনিতেই ঢুকে যাবে ভাবলো, তাই তো রুমে নক করার আর কি দরকার। তাই ভিতরে ঢুকে যায়। দেখে একটা মেয়ে সোফায় বসে ল্যাপটপে কী যেন করছে। মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, রুমের লাইট অফ করা। স্বাধীন লাইট অন করে। তখনই মেয়েটা ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে ল্যাপটপ বন্ধ করে স্বাধীনের দিকে তাকায়। স্বাধীন মেয়েটার দিকে তাকিয়ে খানিকটা অবাক হয়ে যায়। কে আপনি? আর আমার রুমে কি করছেন এত রাতে? আজব তো, আমার হাজবেন্ড আমার শ্বশুর বাড়িতে, আমি থাকবো না তো কে থাকবে? তার মানে আপনি নেহা? মানে তুমি তাহলে নেহা? হ্যাঁ, বাট আপনি কি হুট করে রুমে ঢুকে পড়লেন, লাইট অন করলেন? না মানে ইয়েস, সরি। আর আমার নাম স্বাধীন, পারমিশন নিয়ে রুমে না আসায়। ও আচ্ছা, তার মানে আপনি সেই ছেলে যে কিনা লেখাপড়া করার জন্য বাবা মার সঙ্গে অভিমান করে বিদেশে চলে গিয়েছিলেন। 5 বছর আগে নিজের বউ দেখতে কেমন তাও দেখেননি। মানে আমি তো আপনাকে এর আগে কখনো দেখিনি, বিয়েতেও দেখিনি ঠিক মতো, তাই আর কি চিনতে পারি নাই। বাট আপনি তো আমাকে দেখেছেন, তা আপনি চিনলেন না কেন? এমনিতেই যান, অনেক জার্নি করে এসেছেন, ফ্রেশ হয়ে আসেন। কথাটা বলে নেহার রুম থেকে বের হয়ে চলে যায়। স্বাধীন ওয়াশরুমে ফ্রেশ হতে লাগে। আর নেহার মায়াবী চোখ তার চোখে ভাসতে লাগে। আর আপন মনে ভাবতে লাগে, শালার কেন যে বিয়ের আগে দেখলাম না নিজের বউকে, বিয়ের পরেও তো দেখলাম না, অভিমান করে চলে গেলাম। বাসর ঘরেও তো সবাইকে ঘুমিয়েছিলাম, দেখিনি কেমন দেখা যায়, কত সুন্দর আর মায়াবতী মেয়েকে রেখে কিসে লেখাপড়া 5 বছরের জন্য। কথাগুলো বিড়বিড় করে বলতে লাগে আর ফ্রেশ হতে লাগে। অন্যদিকে নেহা তার রুম থেকে সব শুনতে পায়। মিটিমিটি করে হাসতে লাগে। নেহা তার তোয়ালে নিয়ে গিয়ে ওয়াশরুমে দরজার সামনে দাঁড়ায়। স্বাধীন বের হতেই তোয়ালে এগিয়ে দেয়। স্বাধীন ভয় পেয়ে যায়, তার থেকে তোয়ালে নিয়ে মুছতে লাগে। এইভাবে কেউ ভূতের মতো তলা হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা নাকি দেখলাম তো রুম থেকে বের হয়ে যেতে। আবার কখন এসেছেন? তখনই আবার রুমে এসেছি যখন বিড়বিড় করে বলছিলেন এত মায়াবতী আর সুন্দরী মেয়েকে রেখে কিসের লেখাপড়া। মানে আপনি সব শুনে ফেলেছেন তাহলে? হ্যাঁ শুনেছি সবই, আর ভয় পেতে হবে না। এখন তো বাড়িতে এসেছেন, আর আমি আপনার সেই আগের স্ত্রী রয়ে গিয়েছি। যেভাবে বলেছিলেন ঠিক ওইভাবেই নিজেকে আগলে রেখেছি আপনার জন্য। এর মানে সরি এই 5টা বছর আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আর আমি তো বলেও গিয়েছিলাম যে আপনি ভালো ছেলে দেখে বিয়ে করে নিয়েন, আমার জন্য যেন অপেক্ষা না করেন, উল্টো বিয়ে না করে আমার জন্য অপেক্ষা করে গিয়েছেন 5 বছর। আমার মা বাবাকে খেয়াল রেখেছেন। আপনি হয়তোবা ভুলে গিয়েছেন,
আপনি যাবার সময় যখন বলেছিলেন আমাকে, তখন আমি বলেছিলাম যে বাঙালি মেয়েদের বিয়ে হয় একবারই, আর তারা ওই এক স্বামীকে নিয়েই বাকিটা পথ, বাকিটা জীবন বাঁচতে চায়। এবার আসেন, এত কথা না বলে। মা বলল যে আপনার অনেক ক্ষুধা লেগেছে, সে খাবার গরম করে টেবিলে গুছিয়ে রেখে গিয়েছে, চলুন। কথাটা বলে নেহা আগে আগে রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন নেহার পিছু পিছু আসতে লাগে। স্বাধীনের মা দুজনের বসার রুম থেকে সিঁড়ির দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্বাধীন খাবার টেবিলে আসতে নেহা খাবার বেড়ে দিতে লাগে। স্বাধীন মা সোফা থেকে উঠে চেয়ার টেবিলে বসে স্বাধীনের খাওয়া দেখতে লাগে আর বলতে লাগে, বাবা খাবার গরম করে দিয়েছি, এতদিন পর তুই এসেছিস, তোকে রিয়াদেও খাওয়াতে পারলাম না। কাউকে সকালের জন্য সব পছন্দের খাবার রান্না করব আমি। কি বলো মা, তোমার হাতের খাবার আমি খুঁজছিলাম, সেটা যেমনই হোক না কেন অনেক অনেক মজার হয়েছে মা। জানো এই 5 বছর কি এসব খেয়েছি, তোমার হাতের রান্না অনেক মিস করেছি মা। খুব পাগল ছেলের কথা শোনো, এখন তো আসছিস, আমার হাতের রান্না খেতে পারবি। জানিস বৌমা অনেক সুন্দর করে রান্না করতে পারে, আমার থেকেও অনেক সুন্দর রান্না করে, তোর বাবার কাছ থেকে শুনি। তারপর স্বাধীনের বাবা সোফা থেকে উঠে খাবার টেবিলে এসে চেয়ার টেনে বসে পড়ে। একটা চেয়ারে বসে স্বাধীনের খাওয়া দেখতে লাগে। এতদিন পর বাড়িটা যেন মনে হচ্ছে আসল রূপ ধারণ করেছে, খাবারের টেবিলটাও পূর্ণতা পেয়েছে। কথাটা বলে স্বাধীনের বাবা হাসতে লাগে, স্বাধীনও হাসতে লাগে। এমন সময় বেশম খেয়ে যায়। নেহা তড়িঘড়ি করে উঠে গ্লাসে পানি ঢেলে স্বাধীনের দিকে এগিয়ে দেয় আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। স্বাধীন পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে নেয়। তারপর তার বাবা মার সাথে পুনরায় কথা বলতে লাগে। তখনই আরেকটা লাগেজ নিয়ে ভিতরে ঢুকে পড়ে দারোয়ান। নেহাকে দেখতে পেয়ে দারোয়ান মাথা নিচু করে ফেলে আর নেহা দারোয়ানকে দেখে ওড়না দিয়ে নিজের মুখ লুকিয়ে নেয়। মানে সরি ছোটো ম্যাম, আমাকে ক্ষমা করবেন। তখন এসে দেখি আপনি নেই, ভেবেছি ঘুমিয়ে গেছেন, তাই পারমিশন না নিয়ে ঢুকে পড়েছি। সরি, আর এই লাগেজটা ছিল বাহিরে, এটা দেবার জন্য এসেছিলাম। আচ্ছা এখন যান, আর এইটাই হলো আমাদের সেই মরে যাওয়া ছেলে। কথাটা বলে স্বাধীনের মা বাবা মিটমিট করে হাসতে লাগে। স্বাধীনও হাসতে লাগে। দারোয়ান স্বাধীনের মায়ের কথা বুঝতে না পেরে মাথা চুলকাতে চুলকাতে বাসা থেকে বের হয়ে যায়। নেহা ওনা ঠিক করে নেয়, গিয়ে দরজা আটকে দেয়। এসব স্বাধীনের চোখের আড়াল হয় না, অনেক খুশি হয় স্বাধীন। তারপর স্বাধীন খাওয়া দাওয়া শেষ করে বসার রুমে বসে কথা বলতে লাগে। বাবা তুমি জানতে চেয়েছো না কিভাবে আমার লেখাপড়া করলাম 5 বছর? তাহলে শোনো, আমার বন্ধুর আমার জন্য ফ্লাইটের টিকিট কেটে দেয়, তোমার কাছ থেকে পাসপোর্ট, ভিসা আর স্কলারশিপ কাগজ পেয়ে আমি রাতেই বেরিয়ে পড়ি। তারপরও এখানে গিয়ে ভর্তি হয়ে যাই ভার্সিটিতে। তারপর ক্লাস করি, পাশাপাশি একটা সুপার শপে কাজ নেই, সোফার দোকানে কাজ করি কম। ভার্সিটি থেকে এসে বিকেলে আর ওইখান থেকে অনেক টাকা পেতাম, ওইটা দিয়েই ভার্সিটি আর আমার খরচ চলে যেত। কি তুই আমার ছেলে হয়ে বিদেশে অন্যের দোকানে সেলসম্যানের কাজ করেছিস? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। বাবা কাজ তো কাজই, ওইটা আর ঘেন্না করার কি আছে বলো? আমি তো আর চুরি করিনি। আর বাদ দাও ওইসব কথা। আর তুমিও না কি শুরু করলে? ছেলে এত বছর পর এসেছে, কোথায় ভালো কথা বলবা উল্টো পাল্টা কথা বলছো। তারপর সবে মিলে কথা বলতে লাগে। আড্ডা দিতে দিতে অনেকটা রাত হয়ে যায়। তারপর স্বাধীনের বাবা মা তাদের রুমে চলে যায়। স্বাধীন আর নেহা তাদের রুমে চলে আসে। স্বাধীন লাগেজ নিয়ে রুমে আসে। লাগেজ থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করার জন্য। রুমে এসে দেখে নেহা তার লাগেজ থেকে জামা কাপড়গুলো বের করে গুছিয়ে রাখছে আলমারির ভিতরে। গোছানো শেষ হলে নেহা পিছনের দিকে তাকিয়ে দেখে স্বাধীন দাঁড়িয়ে আছে। ও আপনি এসেছেন? ঘুমিয়ে পড়েন, অনেক জার্নি করে এসেছেন, আমার আর অল্প একটু কাজ বাকি আছে। স্বাধীন কিছু বলে না, খাটে গিয়ে শুয়ে পড়ে। এই পাশ ওই পাশ করতে লাগে। নেহার দিকে ফিরে মিটমিট করে তাকিয়ে দেখে নেহা তার দিকে একবার তাকাচ্ছে আর ল্যাপটপে কি যেন করছে। আজকে রাতে কাজ না করলে আর হয় না? না হয় না। এত তাড়াতাড়ি কিসের 5 বছর? যেভাবে দেখেছেন আজকে ওইভাবেই থাকেন। না মানে রাত তো আর কম হচ্ছে না, আর আপনি ঘুমাচ্ছেন না। একটু পর ফজরের আজান দিয়ে দেবে। আপনাকে ভাবতে হবে না,
প্রচুর কাজ করে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে আমার অভ্যাস আছে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব, প্লিজ কিছু মনে করবেন না। একটা কেন, হাজারটা প্রশ্ন করেন। আমি আপনার বিয়ে করার স্ত্রী। আপনার অধিকার আছে আমার সম্পর্কে জানার, আর আমি যা জানি আপনাকে বলার। আমি যে চিঠিতে লিখে গিয়েছিলাম, যদি আমার জন্য অপেক্ষা করেন তাহলে পর্দা করে বাইরে চলাফেরা করবেন। আমি কি পর্দা করি নাকি এইভাবেই খোলামেলা? না না, আপনি ভুল ভাবছেন। আমি বাহিরে পর্দা করেই চলাফেরা করি। আপনার অফিস সামলানো থেকে শুরু করে সব কিছুই আমি বোরকা পরে কাজ করি। এতে অসুবিধা হয়, বাট নিজেকে ম্যানেজ করে নিয়েছি। আপনার বলা কথা মতো নিজেকে রাখার চেষ্টা করেছি। নেহার কথা শুনে স্বাধীন অনেক খুশি হয়। অন্যদিক করে ঘুমানোর চেষ্টা করে, এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। নেহার কাজ শেষ করে আজান দিলে নামাজ পড়ে নেয়। স্বাধীনকে ডাকে কিন্তু কোনো সাড়া পায় না, তাই রেখে নেহা স্বাধীনের পাশে শুয়ে পড়ে। একটু পর স্বাধীন নেহাকে কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। খুব সকালে নেহার ঘুম ভেঙে যায়। মিটমিট করে তাকিয়ে দেখে স্বাধীন তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নেহা একটা হাসি দিয়ে স্বাধীনকে তার কাছ থেকে সরিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। গোসল করে বাহিরে এসে দেখে স্বাধীন এখনও ঘুমাচ্ছে। কি করবে বুঝতে পারে না। ডাক দেবে। নেহা খানিকটা ঝুঁকে স্বাধীনকে ডাক দিতে যাবে, তখনই স্বাধীনের ফোন বেজে ওঠে। স্বাধীন চোখ মেলে তাকায় নিজের উপরে নেহাকে দেখে অবাক হয়ে যায়। নেহা তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। স্বাধীন ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগে, কিরে শালা, এখনো ঘুম থেকে উঠিসনি নাকি? তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি, দারোয়ান ঢুকতে দিচ্ছে না। বলবাসো তো তোর ওই একটা লাগেজ নিয়ে গেছিস, আমার ওইটা নিতে এসেছি। ও আচ্ছা, তাই তো বলি এতগুলো লাগে কেন? আমার আয়, ভিতরে আয়, আমার কথা বলার পরিচয় দে, তাহলে আসতে দেবে। দারোয়ানরা কখনোই আসতে দেবে না। আপনি নিচে গিয়ে তাকে নিয়ে আসেন। আচ্ছা, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কথাটা বলতে স্বাধীন ফোন কেটে দেয়। নেহার দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায়। নেহা বুঝতে পেরে বলতে লাগে, আপনার পরিচয় তো তাদেরকে ভালো করে দেওয়া হয়নি, আর দারোয়ানকে বলা হয়েছে যে কেউ আসলে যেন ভেতরে ঢুকতে না দেয়, কারণ বুঝতে তো পারছেন আমাদের এখন অনেক শত্রু। ও আচ্ছা, তা আপনি এত সকাল সকাল উঠে গোসল করেছেন নাকি? চুল ভেজা? স্বাধীনের কথা শুনে নেহা লজ্জা পেয়ে যায়। স্বাধীন উঠে বাসার নিচে চলে যায়, তারপর তার বন্ধুকে ভিতরে নিয়ে আসে। বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, অনেক ভালো আছি। তা আপনারা সবাই কেমন আছেন? আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ, সবাই ভালো আছে। তারপর স্বাধীনের মা স্বাধীনের বন্ধুর সাথে কথা বলতে লাগে। তখন নেহা বোরখা পরিধান করে নিচে নামে, তারপর কিচেন রুমে চলে যায় রান্না করার জন্য। স্বাধীনের বন্ধু বুঝতে পারে না, স্বাধীনকে কোনোই দিয়ে গুতা দিয়ে বলতে লাগে, কিরে, কিছুই তো বুঝলাম না, এটা কে ভূতের মতো কিচেন রুম গেল? বলতে না বলতে নেহা চা করে নিয়ে তাদের টি টেবিলের উপরে রেখে দেয়, আবার কিচেন রুমে চলে যায়। স্বাধীন চা নিয়ে তার বন্ধুকে দেয়, আরেকটা সে নেয়। তারপর রুম থেকে বের হয়ে বাহিরে বাগান দিয়ে স্বাধীন চা খেতে লাগে আর বন্ধুর সঙ্গে গল্প করতে লাগে। আরে, তোকে যে বলেছিলাম আমি বিয়ে করেছি, আমার কোনো ইচ্ছেই ছিল না বিয়ে করতে। মা বাবা জোর করে বিয়ে দিয়েছে, আর সেই আগেই তো চলে গিয়েছিলাম তাদেরকে ছেড়ে। 5 বছর তোর সঙ্গে থেকে লেখাপড়া করে বাসায় ফিরে দেখি এখনও আমার জন্য রয়ে গেছে সে। আর একটা চিঠি লিখে গিয়েছিলাম, ওইখানে লিখেছিলাম যেন পর্দা করে চলাফেরা করে। এসে দেখি পর্দা করে চলাফেরা করছে। ভাই, তুই অনেক লাকি রে, কারণ তোর মতো বউ এই জেনারেশনে একদমই দুষ্কর। হ্যাঁ রে, আমিও রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম যখনই সে তাকে দেখতে পাই। আর আমি তো চিনতেও পারিনি, কারণ আমি তো তাকে আর দেখিও নি। আর কথাটা বলতে গিয়েও স্বাধীন চুপ করে যায়। তারপর তার বন্ধুর সাথে অন্য টপিক নিয়ে কথা বলতে লাগে। এখন তো আর তোর কিছুই করতে হবে না, আঙ্কেলের তো নাম পুরো শহরে ছড়িয়ে পড়েছে। এখন তোর বাবার কোম্পানি দেখাশোনা করলেও তুই পারবি। বাট আমি তা করতে চাইনি। তোকে তো আগেই বলেছি আমি নিজের মতো করে একটা কোম্পানি তৈরি করব, আমার নামে চলবে। এখন একটা কোম্পানি স্টার্ট করতে গেলে অনেক অনেক টাকার দরকার, আর আমাদের কাছে এখনো তো টাকা নেই। এসব কিছু গুছিয়ে গাছিয়ে তাও 2 কোটি টাকার মতো হবে আমার। তাহলে আর কি লাগে, আমার কাছে আছে 2 কোটি টাকার বেশি। 4 কোটি টাকা হলে একটা বিজনেস স্টার্ট করা যাবে। বাট কি বিজনেস করব কিছুই তো বুঝতে পারছি না।
তুই আজকের দিনটা ভেবে কালকে আমাকে জানাস। হ্যাঁ, আর অনেক সময় হয়ে গিয়েছে, মা বলেছে খুব দ্রুত বাসে যেতে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, দেখে শুনে যাস, আর বাসায় পৌঁছিয়ে আমাকে ফোন করিস। তারপর স্বাধীনের বন্ধু চলে যায়। স্বাধীন গোসল করার জন্য রুমে আসে, দেখে নেহা বেলকনিতে দাঁড়িয়ে আছে। রুমে স্বাধীন আসতেই নেহা সেই ল্যাপটপ অন করে কাজ করতে লাগে। স্বাধীন গোসল করে রুমে আসে, তোয়ালে পেঁচিয়ে গা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নেহা তাকিয়ে থাকে ড্যাপ ড্যাপ করে। স্বাধীন দেখে তড়িঘড়ি করে গা মুছে ফেলে আর কাপড় পরিধান করে নেয়। তারপর নেহার পাশে এসে বসে, মোবাইল দেখতে লাগে। কি বিজনেস শুরু করা যায় নেহা বুঝতে পারে, তাই স্বাধীনের দিকে তাকিয়ে বলতে লাগে, এইসব উল্টাপাল্টা মাথায় আনতে হবে না। বাবার কোম্পানি অনেক দেখাশোনা করেছি, এখন আর পারবো না। তখন শাশুড়িমা বলেছিল সব তোমাকে বুঝিয়ে দিতে, আর বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় থাকার জন্য আমাকে। কি মা তোমাকে এই কথা বলেছে? আর আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমি চাই আমি নিজের মতো করে একটা বিজনেস শুরু করি আমার বন্ধুর সাথে। আরে পাগল হয়েছো নাকি তুমি? বাবার কোম্পানি তো বাংলাদেশের টপ 10-এর মধ্যে আছে। এটা দেখে তোমাকে আবার বিজনেস শুরু করতে হবে কেন? তুমি এটা দেখাশোনা করো, তোমার বন্ধুকে না হয় তোমার অফিসে ভালো একটা পোস্টে জব দিয়ে দাও, তাহলে তো হয়ে যায়। দেখো আমি চাই না কাউকে কৈফিয়ত দিতে, নিজের মতো করে চলবো, নিজের মতো করে সব কিছু করব। তাই আমি নিজের একটা কোম্পানি দিতে চাই। বুঝেছি, বিদেশে গিয়ে লেখাপড়া করতে করতে তোমার মাথাটা পুরোটাই গেছে। তোমারই তো অফিস, সব কিছু তোমার। আমি তো আর তোমার কাছ থেকে কিছু জানতে চাইবো না। বাবা তো আর অফিসে একদমই যায় না। এখন যা দেখাশোনা করার আমিই করি। আর তুমি কি চাও যে তোমার স্ত্রী অফিসে গিয়ে কাজ করুক আর এটা মানুষ দেখুক? কথাটা বলে নেহা উঠে চলে যায়। স্বাধীন ভাবতে লাগে নেহা যা সত্যি তাই বলেছে, তাহলে কিসে তাই করবে এসব ভাবতে লাগে। একটু পর স্বাধীনের মা এসে ডাক দেয় তাকে নিচে। স্বাধীন নিচে চলে যায় খাবার খাওয়ার জন্য। খাবার খেতে লাগে, এমন সময় স্বাধীনের বাবা বলে ওঠে, বাবা বয়স তো আর কম হলো না, এখন ঠিক মতো হাঁটতেও পারি না। তুই কি চাস না যে দাদা ডাক শুনে এই পৃথিবীর মায়া ত্যাগ করি আমি? তোর থেকে কত ছোট, পাশের বাসার রোহান। ও তুই চলে যাওয়ার কয়েক মাস পর বিয়ে করেছে, ছেলে হয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে, দেখা হলেই সালাম দেয়, কি সুন্দর করে কথা বলে। আমারও তো ইচ্ছে হয় না? স্বাধীনের বাবার কথা শুনে স্বাধীন নেহা দুজনেই বেশম খেয়ে যায়। পরিবেশটা স্বাভাবিক করার জন্য স্বাধীনের মা বলে ওঠে, আরে কি শুরু করলে তুমি? ছেলেটা এতদিন পর বাসায় এসেছে, ঘুরুক ফিরুক, আর এখন এই সব কথা বলতে হবে তোমার? কি লাজ লজ্জা বলতে কিছুই নেই? ও বাবা, আমি কি বললাম আমাদের কোনো কিছু নেই নাকি? আমার ইচ্ছে হয়েছে সেটাই বললাম। খারাপ কিছু বলেছি বাবা? না বাবা, খারাপ কিছু বলনি, বাট এখন সময় ওই রকম না। তারপর তুমি যেহেতু চেয়েছো, বিষয়টা নিয়ে ভাববো। স্বাধীনের কথা শুনে নেহা লজ্জা পেয়ে হাত দিয়ে উঠে রুমে চলে যায়। স্বাধীন মা রেগে যায়। স্বাধীন আর স্বাধীনের বাবা মুচকি মুচকি হাসতে লাগে। আরে কি শুরু করলে বলো তো? তোমরা দুজনই মেয়েটাকে না খেয়ে চলে গেল, রাত ভোর কাজ করেছে, আবার সকালে উঠেই নাস্তায় আমাকে হেল্প করলো, আবার খাবার খেতে দিলে না। কি যে করো না তুমি! স্বাধীনের বাবা কোনো কথা না বলেই খাবার খেতে লাগে। স্বাধীনের খাওয়া শেষ হলে বসার রুমে বসে তার বাবা মার সঙ্গে আড্ডা দিতে লাগে। অন্যদিকে নেহা লজ্জা পেয়ে রুমে গিয়ে খাটের পর শুয়ে থেকে ভাবতে লাগে, কিভাবে হবেন দাদা দাদি? আপনার যে ছেলে ভয় তো আমার কাছে আসবে না, আর আমি তো অভিমান করে আছি। বুঝতে পারে না নাকি আমাকে আগলে নিবে? এটাও পারে না। এর জন্যই পিচ্চিদের বিয়ে করতে হয় না। অভিমান তো বোঝে না, উল্টো তারাই অভিমান করে থাকে। এইসবই ভাবছিল। অন্যদিকে স্বাধীন বসেছিল। হঠাৎ দরজার কলিং বেল বাজে। স্বাধীন মা উঠে দরজা খুলে দিয়ে দেখে নেহার বাবা মা এসেছে। তার দুজন স্বাধীনকে দেখে অবাক হয়ে যায়। বাবা, এতদিন পর তোমার এত অভিমান যে তোমার বাবা জোর করে বিয়ে দেওয়ার কারণে তুমি বাসা ছেড়ে চলে গেলে? সরি আন্টি, তখনও ছোট ছিলাম তাই বুঝতে পারি নাই, আর অনেক রাগ হয়েছিল বাবার উপরে, তাই চলে গিয়েছিলাম। ও আচ্ছা, তা বাবা কেমন আছো তুমি? হ্যাঁ, কেউ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমরাও অনেক ভালো আছি। তা বাবা, তুমি কি আমাদের এখনো আপন করে নিতে পারোনি যে আঙ্কেল আন্টি করে বলছো? না মানে কি বলে ডাকবো বুঝতে পারছি না। কি বলে ডাকবি মানে? নেহা যেমন আমাদের মা বাবা বলে তাকে আর আমাদের অমত ভালোবাসে, ঠিক তুই নেহার মা বাবাকেও তুই মা বাবা ডাকবি। আমাদের যেমন ভালোবাসিস তাদেরও সেরকম ভালোবাসবি। তারপর স্বাধীন নেহার বাবা মার সঙ্গে কথা বলতে লাগে। অনেক সময় পার হয়ে যায়, তাই রুমে যায়। দেখে
নেহা উপরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে আর মুচকি মুচকি হাসছে। স্বাধীন রুমে এসে দরজা আটকে দেয়। তা দেখে নেহা হকচকিয়ে উঠে বসে। মানে আপনি আর দরজা আটকালেন কেন? শোনোনি বাবা খাবার টেবিলে কি বলল? তারা দাদা হতে চায়, তাই তাদেরকে নাতি নাতনির মুখ দেখানোর জন্য যা করার দরকার সেটা তো আর দরজা খুলে করা যাবে না, তাই আটকে দিলাম। মানে দেখো, তুমি যা ভাবছো তা একদমই হবার নয়, আর একদমই কাছে আসবে না, তাহলে আমি চিৎকার দেব। স্বাধীন কথাটা বলে নেহার দিকে ধীর গতিতে এগোতে লাগে। নেহা বিছানায় বসে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগে। স্বাধীন খাটের কাছে এসে নেহার দিকে ঝুঁকে যেতে লাগে। দেখো, তুমি যা ভাবছো তা একদমই ঠিক না, প্লিজ আমাকে বাইরে যেতে দাও। দেখো, পেছনে মা দাঁড়িয়ে আছে। আমাকে কি দেখে তোমার পাগল মনে হয় নাকি যে দরজা আটকানো তারপরেও মার রুমে আসবে ভূত হয়ে নাকি? এবার আর আমার হাত থেকে কোনো রক্ষা নেই তোমার। কথাটা বলে স্বাধীন নেহার দিকে এগিয়ে যেতে লাগে। এক পর্যায়ে নেহা চোখ বন্ধ করে ফেলে। একটু পর স্বাধীন কিছু না করে নেহা মিটমিট করে তাকিয়ে দেখে স্বাধীন পাশে বালিশ নিয়ে শুয়ে আছে। নেহা নিজের মাথায় একটা থাপ্পড় দিয়ে ভাবতে লাগে। নেহা, তুমি কি বললে এইসব? ওর দ্বারা তো কিছুই পাওয়া সম্ভব না। আর তুই কিনা ভয় পেয়ে গিয়েছিলি কিছু একটা ছেলেকে দেখে। নেহা ভয়ে কথাগুলো ভাবছিল, ঠিক তখনই স্বাধীন ফোন বেজে ওঠে। স্বাধীন ফোন রিসিভ করে শুয়ে কানে কাছে ধরে তখনই তার বন্ধু গম্ভীর কণ্ঠে শুনতে পায়। স্বাধীন দ্রুত উঠে বসে পড়ে। কি বলছিস তুই? তারপর এখন কি করবি তুই এখন? কি আর করবো ভাই, বাবা মার উপরে তো আর কথা বলতে পারবো না। আর এত বড় ঘর থেকে বিয়ে এসেছে, তাদের একটা মাত্রই মেয়ে। বিয়ে করলে কোম্পানিটাও আমার নামে লিখে দিবে বলেছে, তাই বাবা মা রাজি হয়ে বসে আছে। আমি কিছুই বলতে পারছি না। তার মানে তোর কি মেয়েটাকে দেখে পছন্দ হয়নি? আরে তা না, পছন্দ হয়েছে অনেক। আমি হ্যাঁ বললে তারা সামনের শুক্রবার বিয়ের কাজ শুরু করব। তাই তো বলি, সকালে বের হয়ে যেতে মা বারবার বলছিল খুব দ্রুত বাসায় ফেরার কথা। তার মানে এই বিষয় ছিল। আগে জানলে কখনোই বাসায় আসতাম না। দেখ পাগলামি না করে তুই হ্যাঁ বলে দে। আঙ্কেল আন্টিরা খুশি, তুইও খুশি, তোরও তো পছন্দ হয়েছে তোর কথা শুনে যা বুঝতে পারছি। আর বিয়েটা করে নে, ভালো হবে। আর দাওয়াত দিস আমাকে। আরে শালা, আমি এদিকে আমার চিন্তায় নিয়ে বাঁচি না, আর তুই পড়ে আসিস তোর দাওয়াত নিয়ে। যা, তোকে দাওয়াতই দেব না। আর আমি বিয়েতে হ্যাঁ বলে দিব। বিয়ে করব, কিন্তু তোকে আসতে দেব না, তোকে দাওয়াত দেব না। কথাটা বলে স্বাধীনের বন্ধু ফোন রেখে দেয়। স্বাধীন হাসতে লাগে। অবাক হয়ে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। সরি, আসলে আমি বুঝতে পারি নাই যে আপনি পাশে ঘুমাচ্ছেন আমার জন্য। আপনার ঘুম ভেঙে গেলে রাতে একটু ঠিকমতো ঘুমাননি দেখলাম, কাজ করছিলেন অনেক রাত পর্যন্ত। আরে না, সেটা কোনো বিষয় না, বাট এত খুশি কেন তুমি? আজকে যে আমার বন্ধু এসেছে না, যার সঙ্গে কথা বললাম সকালে, ওর মা বাবা ওকে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করিয়ে দিচ্ছে। তাই আর কি কথাটা শুনে হাসি পেল আর আমার কথা মনে পড়ল। আগে যদি দেখতাম আপনাকে তাহলে তো বিদেশ তো যেতামই না, সবসময় আপনাকে নিয়ে রুমের মধ্যে থাকতাম, বাহিরে বের হতাম না। কি? নেহার গম্ভীর কণ্ঠস্বর শুনে স্বাধীন নিজের জিভে কামড় দিয়ে শুয়ে পড়ে কাঁথা মুড়ি দিয়ে। নেহা অনেক কথা বলতে লাগে। স্বাধীন ঘুমানোর অভিনয় করতে থাকে। এটা দেখে নেহা আরও হাসতে লাগে। একটু পর নেহাও শুয়ে পড়ে ঘুমানোর জন্য। ঘুমাতে ঘুমাতে কখন যে দুজন একে অপরে অনেকটা কাছে চলে আসে। দুজন দুজনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। স্বাধীনের আগে ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকি নিজের সামনে নেহাকে দেখে নেহাকে না ছেড়ে দিয়ে সেইভাবে জড়িয়ে ধরে তাকিয়ে থাকে। নেহার ঘুম ভেঙে গেলে তাকায়, দেখে স্বাধীন তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। স্বাধীন চোখ বন্ধ করে ফেলে। নেহা বুঝতে পারে, তাই খাট থেকে উঠে ফোন হাতে নিয়ে বলতে লাগে। শোনা, তোমার সঙ্গে কথা বলতে পারিনি কারণ আমার হাজবেন্ড জুনিয়র চলে এসেছে, তাই তাকে সময় দিলাম, তাই কথা বলতে পারিনি। যদি তার সামনে বলতাম তাহলে ধরে ফেলতো, তাই বলা হয়নি। প্লিজ কিছু মনে করো না। কথাটা বলে নেহা বেলকুনিতে চলে যায়। স্বাধীন অবাক হয়ে যায়, তার মানে নেহার সঙ্গে যা করেছে সব অভিনয়। তাই উঠে গুটি গুটি পায়ে বেলকুনির কাছে যায়। আড়িপাতে নেহার কথা শুনতে নেয়। স্বাধীনকে দেখে আরও অভিনয় শুরু করে ভালোভাবে। স্বাধীন আড়িপাতে নেহার সব কথা শুনে যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারে না। এক পর্যায়ে বেলকুনির কাছ থেকে সরে খাটে এসে শুয়ে থেকে ঘুমানোর অভিনয় করে আর চোখ দিয়ে অশ্রু বের হয়ে
পড়তে লাগে। একটু পর নেহা এসে স্বাধীনের পাশে শুয়ে পড়ে। স্বাধীনের ভালো না লাগে উঠে ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে বসে থাকে। নেহা বুঝতে পারে আর মুচকি মুচকি হাসতে লাগে, কারণ সে তো এমনটাই চেয়েছিল। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। স্বাধীন গ্যাস থেকে গাড়ি বের করে পরিষ্কার করে বাইরে বের হয় তার পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। এক এক করে সবার সঙ্গে আড্ডা দিয়ে রাত 10টায় বাড়ি ফিরে। দরজার কলিং বেল দিতেই নেহা এসে দরজা খুলে দেয়। এত রাতে বাহিরে কি করছো তুমি? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেব নাকি? এখন সরেন তো আমার সামনে থেকে। কথাটা বলে স্বাধীন ঢুলতে ঢুলতে উপরের দিকে যেতে লাগে। নেহার বাবা মা, স্বাধীনের বাবা মা সবাই অবাক হয়ে যায়। নেহা ভালো মতোই বুঝতে পারে স্বাধীন মদ খেয়ে এসেছে। মা, কিছু কি হয়েছে? এত রাতে স্বাধীনভাবে বাসায় ফিরলো, কোনো কথা না বলেই ঢুলতে ঢুলতে উপরে উঠে রুমে গেল যে? না বাবা, আসলে শরীরটা অনেক ক্লান্ত তো, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ড্রাইভ করে করে, তাই এরকম মনে হল তোমার। আচ্ছা থাকো তোমরা, আমি যাই, রুমে যাই, দেখি কি হয়েছে ওর। কথাটা বলে নেহা তাড়াতাড়ি রুমে যায়। দেখে স্বাধীন শুয়ে আছে। নেহা আসতে দরজা আটকে দেয়। স্বাধীন উঠে একটা কাগজ বের করে নেহার দিকে এগিয়ে দিয়ে বলে, এখানে সাইন করে দিন আর আঙ্কেল আন্টিকে নিয়ে এই বাসা থেকে বের হয়ে যান। মানে কি বলছো তুমি এইসব? সাইন করব, মা বাবাকে নিয়ে বের হয়ে যাব মানে? এত অভিনয় করতে হবে না। যার জন্য অপেক্ষা করছিলেন না এই 5 বছর, সেই কাগজটাই এখন আমাকে ডিভোর্স দিয়ে আমার কাছ থেকে মুক্তি পেয়ে তার কাছে চলে যান। মানে কি এসবের ডিভোর্স মানে? আমি তো তোমাকে ডিভোর্স দিতে যাব কেন? আর 5 বছর অপেক্ষা করছিলাম মানে? ও বুঝতে পারছি। তাহলে তুমি তখন ওই অভিনয় করার জন্য এত রেগে আছো আর মদ খেয়ে বাসায় ফিরেছো? হ্যাঁ, ঠিক বুঝতে পারছেন, আমি তখন সব শুনতে পেয়েছি। এখন ভালোই ভালো ডিভোর্স লেটারে সাইন করে চলে যান আপনার সেই প্রেমিকের কাছে। আরে রাগ করছো কেন? আমি তো তোমার সাথে অভিনয় করেছি, আর তুমি আমাকে ভালোবাসো না। আমি আর এক ছেলেকে পছন্দ করলেই কি আর না করলেই কি, তাই বলে কি তুমি ড্রিঙ্ক করে মাতলামি করে বাসায় ফিরবে নাকি? আমি কি একবারও তা বলেছি যে আপনাকে ভালোবাসি না, পছন্দ করি না? আসলে আমার একটু সময় লাগবে। আর কিভাবে কি করব আমি তো বুঝতে পারি না, ছোট মানুষ তাই আর কি। যাই হোক, বুঝতে পারলাম আগে থেকেই। এখন আর সমস্যা হবে না, আপনি যেতে পারেন। আর মা বাবাকে আমি ম্যানেজ করে নেব। প্লিজ এত রাগ করে না। আগে আমার কথাটা তুমি মনোযোগ দিয়ে শোনো, তারপরে তোমার যা ইচ্ছা তুমি তাই আমাকে বলো। তারপর নেহা স্বাধীনকে সব কিছু খুলে বলতে লাগে। ফোনটাও স্বাধীনের হাতে দেয়। নেহার ফোনটা স্বাধীন ভালোভাবে চেক করে দেখে তার ফোনে কিছুই নেই, শুধু তার কয়েকটা ছবি। তার মানে তখন আমার সাথে অভিনয় করেছেন আপনি? হাফ অভিনয় করেছি, তা না করলে তো আরও বুঝতেই পারতাম না যে পিচ্চিটাও আমাকে এত ভালোবাসে। ধ্যাত, আমি মোটেও পিচ্ছি নই। আর একটা সত্যি কথা বলবো। হ্যাঁ বলবা, বাট ওয়েট, তুমি ড্রিঙ্ক করেছো তারপর আমার সাথে স্বাভাবিকভাবে কিভাবে কথা বলছো? না মানে আমিও অভিনয় করেছি, কারণ আমি এগুলো একদমই পছন্দ করি না, তাই খাইনি। শরীরে একটু লাগিয়ে এসেছি বার থেকে, তাই এত দুর্গন্ধ বের হয়েছে। একটু ভালো লাগছে না, এগুলো খুলে ফ্রেশ হয়ে আসি। কথাটা বলেই স্বাধীন ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে বের হয়। নেহার দিকে তাকাতেও পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে তোমার? কিছুই হয় নাই, অনেক ইচ্ছে করছে ছেলে বা মেয়ের বাবা হওয়ার। তাহলে তো অনেক পরিশ্রম করতে হবে। নেহার কথা শুনে স্বাধীন নেহাকে নিয়ে খাটের উপর পড়ে যায়। তারপর তারা পরিশ্রম করতে লাগে কিভাবে একটা ফুটবল টিম তৈরি করা যায়। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।